ওকে, তো আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা হচ্ছে স্টাডি অফ আন্ডার ফ্রিকোয়েন্সি এন্ড ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন। আমাদের সিস্টেমকে আন্ডার ফ্রিকোয়েন্সি এবং ওভার ফ্রিকোয়েন্সি থেকে আমাদেরকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তো এখন আমি আপনাদের সাথে একটা ডিসকাশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার একটা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যদি আপনারা মাথায় কল্পনা করেন, তাহলে অ্যাকচুয়ালি কোন জায়গাটায় আমাদের আন্ডার ফ্রিকোয়েন্সি এবং ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশনের দরকার আছে, এটা আমাকে একটু বলেন তো কেউ। ভুল হলেও সমস্যা নাই, বাট তারপরে বলেন। একটা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওইখানে কোন জায়গাটায় আন্ডার ফ্রিকোয়েন্সি এবং ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দরকার আছে? স্যার ট্রান্সমিশনে। কেন ট্রান্সমিশনে, কারণ ব্যাখ্যা করেন। স্যার আমরা যখন পাওয়ার ট্রান্সমিশন করি তখন স্যার এই ফ্রিকোয়েন্সির অনেক ওঠানামা করে স্যার। হ্যাঁ, তাহলে এটার জন্য মানে এফেক্টেড হয় কোন জিনিসটা, ওভার ফ্রিকোয়েন্সি আন্ডার ফ্রিকোয়েন্সি থাকে, মানে এটার এফেক্ট পড়ে কোন জিনিসটার উপরে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামে? স্যার আন্ডার ওভার হতে পারে। হুম হুম। আন্ডার এবং ওভার ফ্রিকোয়েন্সি দুইটাই হতে পারে স্যার। হ্যাঁ, দুইটা হতে পারে, কিন্তু আসলে এটার জন্য কোন জিনিসটার সমস্যা হয় আমাদের পাওয়ার সিস্টেমে বা আমাদের পুরা কি বলে স্যার জেনারেশন? ট্রান্সফরমারে। ট্রান্সফরমারের সমস্যা হয়। আর আর কারো কোনো মন্তব্য আছে? অ্যাকচুয়ালি ট্রান্সফরমারে অত সমস্যা হয় না, বুঝছেন, কারণ হচ্ছে ট্রান্সফরমারটা কিন্তু ম্যাগনেটিক্যালি কাপলড। ঠিক আছে, দুইটা দুইটা যে আমাদের ট্রান্সফরমারের এক সাইড প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড হচ্ছে ম্যাগনেটিক্যালি কাপলড। যদি আসলে একটা সাইডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, ট্রান্সফরমারে খুব বেশি ক্ষতি হয় না। সবচেয়ে বেশি ক্ষতি হয় আসলে আমাদের লোড সাইডে। ঠিক আছে, আমরা যে বাসা বাড়িতে যে লোড গুলো আছে অথবা স্মল ফ্যাক্টরিতে যে লোড গুলো আছে, লোড সাইডে সবচেয়ে বেশি ক্ষতিটা হয়। যেমন আমাদের ফ্রিকোয়েন্সি যদি কম থাকে বা ওভার ফ্রিকোয়েন্সি হয়, সেক্ষেত্রে আসলে হয়টা কি, আমরা জানি যে আমাদের হচ্ছে কি কারেন্টটা একটা সাইনোসয়েডাল কার্ভ। তো সাইনোসয়েডাল কার্ভে একটা নির্দিষ্ট সময় পর পর ওই কার্ভটা কি হয়, রিপিট হয় না? রিপিট হয়। তো এটাকে আমরা হার্জ বা ফ্রিকোয়েন্সি আকারে বলি। ফ্রিকোয়েন্সি 50 হার্জ মানে আমাদের ওই সাইনোসয়েডাল কার্ভটা সেকেন্ডে 50 বার রিপিট হচ্ছে। এখন যদি আন্ডার ফ্রিকোয়েন্সি কন্ডিশন হয়, ফর এক্সাম্পল আমাদের সেকেন্ডে 10 বার রিপিট হয় যদি কার্ভটা, সেক্ষেত্রে আপনি যদি আমাদের ওই কার্ভের এভারেজ ভোল্টেজটা বের করেন, আপনি দেখবেন যে আসলে এভারেজ ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। কারণ একটা একটা সেকেন্ডে যতগুলা কার্ভ থাকার কথা তার চেয়ে কম থাকতেছে। কম থাকার কারণে আমাদের অ্যাকচুয়ালি এভারেজ ভোল্টেজটা কম থাকবে। আবার যদি ওভার ফ্রিকোয়েন্সি রেঞ্জে যাই, যে ফর এক্সাম্পল আমাদের একটা সেকেন্ডে 50 হার্জ বা 50 বারের বদলে আমাদের 1000 বার ধরেন যে ইয়া হচ্ছে, কার্ভটা আপ ডাউন করতেছে। ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল এরকম 1000 বার হচ্ছে। তাহলে হবেটা কি, তাহলে হবে হচ্ছে আমাদের একটা এভারেজ ভ্যালু, যেটা একটা সেকেন্ডের জন্য এভারেজ ভ্যালু, ওটা অনেক বেশি হবে। তো এরকম ফ্রিকোয়েন্সির কারণে আমাদের ভোল্টেজের আপ ডাউনটাও এবং মানে কনসিকুয়েন্টলি আমাদের পাওয়ারেরও আপ ডাউন হবে। যে কারণে আসলে আমাদের বাসা বাড়িতে ধরেন যে ফ্যান বা লাইট বা হচ্ছে ফ্রিজ, এসি, এরপরে হচ্ছে মোটর বলেন, এইগুলো সবগুলো আসলে আমাদের কি হয়, এফেক্টেড হয়। ফর এক্সাম্পল আমরা যদি মোটরের কথাই বলি, মোটরের যে আমাদের যে লাইনটা, ঠিক আছে, যে লাইনটা দেই, ওই লাইনে যদি আমাদের ফ্রিকোয়েন্সি আপ ডাউন হয় তাহলে হবে কি, তাহলে ফ্লাক্সের আপ ডাউন হবে। ফ্লাক্সের আপ ডাউন হলে হবে কি, ফ্লাক্সের আপ ডাউন হলে আমাদের মোটরের স্পিডটাও কি হবে, একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে না। কনস্ট্যান্ট স্পিডে না ঘোরার কারণে কি হবে, মোটরের ইন্টারনাল ড্যামেজ হতে পারে। এবং এবং যদি ফ্লাক্সটা আসলে খুব বেশি আপ ডাউন করে বা আমাদের কারেন্টটা যদি খুব বেশি আপ ডাউন করে, সে কারণে মোটর পুড়েও যেতে পারে। যদি পুড়ে না যায় তাহলে মাস্ট আমাদের হচ্ছে ইয়া হবে আর কি, মানে রোটেশনটা যেটা, স্পিডটা যেটা, ওটা হচ্ছে ইনকনসিস্টেন্ট হবে। তো সমস্যা বড় হতে পারে, ছোট হতে পারে। তো এই কারণে আসলে আমরা করব কি, আমরা লোডের আগে এবং মানে ডিস্ট্রিবিউশনের পরে এবং লোডের আগে বা এই দুইটার মাঝামাঝি জায়গায় আমরা হচ্ছে কি আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেক্টিভ ডিভাইস বসাতে পারি। বাট ইউজুয়ালি আসলে আমরা দেখি না আমাদের বাসা বাড়িতে আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেক্টিভ ডিভাইস থাকতে। কারণ আসলে হয় কি, ওইটা সাব স্টেশন থেকেই কন্ট্রোল বা এনশিওর করা হয় যে তোমার ফ্রিকোয়েন্সি 50 হার্জে থাকবে মাস্ট। তো তোমার বাসায় আর এক্সট্রা করে ইনস্টল করা লাগবে না। বাট
আমাদের এখানে নিশ্চয়ই একটা মেকানিজম থাকতে হবে যাতে হচ্ছে আমরা লোডের আগে ফ্রিকোয়েন্সিটা চেক করতে পারি, যাতে আমাদের লোডের যে কাস্টমার আছে তাদের হচ্ছে কি হয় না, যন্ত্রপাতি নষ্ট না হয়। আরেকটা ইস্যু থাকতে পারে, সেটা হচ্ছে আমরা জেনারেটরের ইস্যু আমরা যদি দেখি, জেনারেটরে হতে পারে কি যে আমাদের হচ্ছে জেনারেটরটার সিঙ্ক্রোনাইজেশন একটা ব্যাপার আছে। একটা জেনারেটর যদি গ্রিডের সাথে সিঙ্ক্রোনাইজ না হয়, সে আসলে কি করতে পারবে না, সাপ্লাই দিতে পারবে না, বারবার ডিসকানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? তো সিঙ্ক্রোনাইজেশনটা একটা ব্যাপার, সিঙ্ক্রোনাইজেশন বিভিন্ন আছে, মানে স্টেপ আছে বা বিভিন্ন শর্ত আছে। একটা শর্ত হচ্ছে আমাদের ফেজ সিকোয়েন্সটা সেম হতে হবে, আমাদের ফেজ ভোল্টেজটা সেম, ভোল্টেজ গুলো সেম হতে হবে, আমাদের ফ্রিকোয়েন্সিটা মাস্ট সেম হতে হবে। ফ্রিকোয়েন্সি যদি সেম না হয়, জেনারেটরটা গ্রিড থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট করে কি আসলে এই প্রোটেক্টিভ ডিভাইসটা, যেটা আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেক্টিভ ডিভাইসটা আছে, সেই আসলে জেনারেটরটা গ্রিড থেকে ডিসকানেক্ট করে দেয়, যাতে এই জেনারেটরটা নিজে নষ্ট না হয় এবং এই জেনারেটরটা আমাদের ট্রান্সমিশন গ্রিডের ফ্রিকোয়েন্সিটাকে ফার্দার এফেক্ট না করতে পারে। ট্রান্সমিশন গ্রিডের যে ইয়াটা আছে, আমাদের আসলে গ্রিডটা কি বিভিন্ন জায়গার, রাজশাহী, বরিশাল, পরে হচ্ছে চট্টগ্রাম, বিভিন্ন জায়গার জেনারেটর থেকে মিলে ট্রান্সমিশন গ্রিডটা তৈরি। এখন কোন একটা জায়গার জেনারেটর যদি এমন ভাবে গ্রিডটাকে এফেক্ট করে যে আমাদের হচ্ছে পুরো গ্রিডের ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে যাচ্ছে বা আপ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আসলে দেখা যাবে ওইটার রেসপেক্টে আমরা চেইন রিঅ্যাকশনের মতো অন্যান্য জায়গার জেনারেটর গুলোও কি হইতে থাকবে, ট্রিপ হইতে থাকবে। তো এইটা হয় আসলে আমাদের ব্ল্যাকআউট হয় আর কি। ঠিক আছে? আমাদের পুরাপুরি আমাদের ব্ল্যাকআউট কিন্তু আমরা 14 সালে একটা এক্সপিরিয়েন্স করছি। এরপরে হচ্ছে এই যে কয়দিন আগে 23 সালে না 22 সালে যেন আমাদের ইস্টার্ন গ্রিড ব্ল্যাকআউট হয়ে গেছে। তো ব্ল্যাকআউটটা হয় মেনলি আমাদের হচ্ছে জেনারেটর গুলো কি হয়ে যায়, জেনারেটর গুলো এই ফ্রিকোয়েন্সির মিসম্যাচের কারণে সে হচ্ছে ট্রান্সমিশন থেকে বা গ্রিড থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। তো তাহলে নিশ্চয়ই জেনারেটরের পরে একটা লাগবে আর লোডের আগে একটা মাস্ট লাগবে। আর বাকি সময় বিভিন্ন সাবস্টেশনে আপনার যদি প্রয়োজন হয় মনিটরিং এর জন্য, আপনি ওইটা ইউজ করতে পারেন। তো এখন আমাদের হচ্ছে এটা তো আমরা হচ্ছে আমরা হচ্ছে একটা ভিডিও দেখবো যে আসলে এটা এক্সপেরিমেন্টটা কিভাবে করে। তার আগে একটু আমাদের হচ্ছে কয়েকটা কোশ্চেনের আনসার দিতে হবে। কোশ্চেনটা হচ্ছে কি, ওয়াই আন্ডার ফ্রিকোয়েন্সি এন্ড ওভার ফ্রিকোয়েন্সি অকার্স। এখন আপনার এই যে আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সিটা এটা হয় কেন আসলে, এবং ওয়াই প্রোটেকশন ইজ রিকোয়ার্ড, এবং এই প্রোটেকশনটা আসলে কেন দরকার। এই প্রোটেকশনটা কেন দরকার এটা আমি একটু আগে এই যে এতক্ষণ ধরে বললাম, বাট আসলে কেন হয়, এই কেন হয় এটার কারণটা যদি আমরা কি করতে যাই, ইনভেস্টিগেট করতে যাই, তাহলে আমরা পাবো যে ইফ উই লুক এট দ্য পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম অফ এ পাওয়ার সিস্টেম। আপনারা পাওয়ার সিস্টেম 2 বা 3 তে অথবা মেশিনেও জিনিসটা পড়ে আসতে পারেন, যে আমাদের আসলে একটা সিস্টেমের পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে। অনেকে এটাকে হাউজিং ডায়াগ্রামও বলা হয়ে থাকে। ঠিক আছে? এই ডায়াগ্রামে আপনি যদি দেখেন যে আমাদের যখন ফ্রিকোয়েন্সিটা কম হয়ে যায়, রেটেড ভ্যালু থেকে কম হয়ে যায়, 50-60 থেকে কমে যায়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের আউটপুট পাওয়ারটা হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে না? আউটপুট পাওয়ারটা বেড়ে যাবে। আর এই যে এখানে এই ডায়াগ্রাম অনুযায়ী দেখেন, আপনার এরকম একটা সরল রেখা আছে, এই সরল রেখা থেকে আপনারা বিভিন্ন পয়েন্ট, যেমন মিনিমাম ফ্রিকোয়েন্সিতে আমরা যদি দেখি আমাদের পাওয়ারটা ইনক্রিজ হয়েছে রেটেড লেভেল থেকে। আবার যদি আপনাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, তাহলে আমাদের পাওয়ারটা অলমোস্ট জিরোতে চলে যাবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে আমাদের জিরোতে চলে যাবে। তার মানে আসলে পাওয়ারের সাথে আমাদের ফ্রিকোয়েন্সির একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তো এখন আমরা যদি এটা এটা পড়ি যে আন্ডার ফ্রিকোয়েন্সি অকার্স ওয়েন ডিমান্ড ফর পাওয়ার এক্সিডস দ্য সাপ্লাই। ধরেন যে আমাদের লোড ডিমান্ড অনেক বেশি বেড়ে গেল, এত পরিমাণ জেনারেশন আমরা করতে পারতেছি না, মানে লোড ডিমান্ড ইজ গ্রেটার দেন দ্য জেনারেশন। সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কি, এই পাওয়ার ফ্রিকোয়েন্সি কার্ভ অনুযায়ী আমাদের হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সিতে চলে যাবে সিস্টেমটা। হঠাৎ করে অনেক বেশি লোড বেড়ে গেল, তখন পরে কি, তখন হচ্ছে ওই যে ডেস্কোতে যারা আছে তারা হচ্ছে কি করে, লোডশেডিং তৈরি করে। আচ্ছা, যে ইমব্যালেন্স হওয়া যাবে না, আমাদের ডিমান্ড এবং সাপ্লাই মোটামুটি সেম থাকতে হবে। ডিমান্ড বেশি বেড়ে গেলে আমাদের হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, অ্যাজ পার দ্য পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ। This imbalance between load and generation causes the system frequency to drop below its nominal value, usually 50 or 60 Hz, depending on the region. আচ্ছা, over frequency occurs when power generation exceeds the demand, মানে হচ্ছে এবার আমাদের উল্টা উল্টা হচ্ছে, আমাদের জেনারেশন বেশি হয়ে গেছে, আমাদের ডিমান্ড কম আছে। ঠিক আছে? কোনো কারণে জেনারেশনটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা কি হবে, এই পাওয়ার ফ্রিকোয়েন্সি কার্ভ অনুযায়ী কোথায় চলে যাবে, ওভার ফ্রিকোয়েন্সি রিজিয়নে চলে যাবে।
তো ওভার ফ্রিকোয়েন্সি কখন হবে আমাদের, যখন হচ্ছে জেনারেশনটা কোনো কারণে ডিমান্ড থেকে বেড়ে যাবে। দিস মে হ্যাপেন ইফ দেয়ার ইজ এ সাডেন ড্রপ ইন লোড অর অ্যান ইরর ইন পাওয়ার জেনারেশন। কোনো কারণে ধরেন যে আমাদের হচ্ছে কি লোড ডিমান্ডটা কমে গেল, কোনো কারণে একদম কমে গেল, সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা হঠাৎ করে ওভার ফ্রিকোয়েন্সি চলে যেতে পারে। অথবা হতে পারে যে আসলে আমাদের যে লোড ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার থেকে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে জেনারেশনের, ভুল ইনফরমেশন দেওয়া হলো, তাহলে আমাদের জেনারেটর অনেকগুলো অনলাইনে চলে আসলো, সেক্ষেত্রেও আমাদের কি হতে পারে, ওভার জেনারেশন এবং ওভার ফ্রিকোয়েন্সি হতে পারে। তো এখন এগুলো হলে আসলে আমাদের কি কি সমস্যা হতে পারে একটু আগে ডিসকাস করছি, তারপর আবার বলতেছি। আন্ডার ফ্রিকোয়েন্সি ক্যান লিড টু ভোল্টেজ ড্রপস, লস অফ সিঙ্ক্রোনিজম বিটুইন জেনারেটরস এন্ড ইভেন ব্ল্যাকআউটস। যেটা বললাম যে আমাদের হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সি হলে ভোল্টেজ ড্রপ হবে, এভারেজ ভোল্টেজ, জেনারেটর গুলো সিঙ্ক্রোনিজম থেকে বের হয়ে যাবে এবং ওই কারণে ব্ল্যাকআউট হতে পারে। As the frequency decreases, the power output of synchronous generator may reduce, uh, causing them to work under high mechanical stress. তো এখন এখানে ইস্যুটা হচ্ছে যে আমাদের আসলে ওই জেনারেটর গুলোতে বা মোটর গুলোতে আসলে হয় কি যে আমাদের হচ্ছে এডি কারেন্ট লস বা হচ্ছে আমাদের কি হিস্টেরেসিস লস, এগুলো আসলে ফ্রিকোয়েন্সির উপর সমানুপাতিক ভাবে, ঠিক আছে, সম্পর্কিত। সমানুপাতিক সম্পর্কিত হওয়ার কারণে আমাদের ফ্রিকোয়েন্সি যখন ডিক্রিজ হয়ে যায়, সরি, হ্যাঁ ডিক্রিজ হয়ে যায়, আমাদের ওই লস গুলো রিডিউস হয়ে যায়, ঠিক আছে। তো এখন আসলে এরকম অনেক আমাদের লস গুলো বাড়তে বা কমতে পারে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, যে কারণে আসলে ওই যে আরেকটা আরেকটা লস আছে আমাদের ট্রান্সফরমারের, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন লস, ঠিক আছে। এসব গুলো আসলে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। তো এইগুলা হলে আসলে আমাদের জেনারেটরের পাওয়ার আউটপুটটা কি হয়ে যেতে পারে, কমে যেতে পারে, এবং জেনারেটরটা বেশি পাওয়ার জেনারেশন করার জন্য আমাদের হাই মেকানিক্যাল স্ট্রেসে রান করতে পারে। Transformer, transmission line, and other equipment may overheat due to increased current flow at lower frequencies, leading to potential damage. তো ওই যে আপনি একজন যেটা বললেন যে ট্রান্সফরমারেও আসলে আমাদের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আমাদের ওই ফ্রিকোয়েন্সি কম বা বেশি হওয়ার কারণে ওভারহিট হয়ে যেতে পারে। At over frequency তে synchronous generator operate above their rated speed, which can cause mechanical stress and excessive wear on generator component, নষ্ট হয়ে যেতে পারে মেকানিক্যাল স্ট্রেসের কারণে। ইন পাওয়ার প্ল্যান্টস স্পেশালি থার্মাল এন্ড হাইড্রোইলেকট্রিক ওয়ান্স, ওভার ফ্রিকোয়েন্সি এন্ড ওভার স্পিড ক্যান ড্যামেজ টারবাইন। এখন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমাদের যে কোনো কারণে জেনারেটরটা যদি ওভার ফ্রিকোয়েন্সিতে রান করে, সেটা ওভার স্পিডে রান করবে, কারণ আমরা জানি এন ইজ ইকুয়াল টু 120 f ডিভাইডেড বাই পি, এন সমানুপাতিক এফ। তো এই কারণে ওভার ফ্রিকোয়েন্সি হলে ওভার স্পিডে রান করবে এবং আলটিমেটলি সেটা কি করতে পারে, আমাদের যে প্রাইম মুভার বা টারবাইন গুলো আছে সেগুলোকে ড্যামেজ করে ফেলতে পারে। তো এইসব কারণে which is why we need to activate protective system leading to disconnection of generator or loads, further destabilizing the system। তো আমরা হচ্ছে আমাদের এইসব কারণে আমরা প্রোটেকশন সিস্টেম দিব, এবং এটা যাতে আমাদের জেনারেটর এবং লোডকে কি করতে পারে, প্রোটেক্ট করতে পারে। আচ্ছা, এখন আমাদের যে এক্সপেরিমেন্টটা সেটা আমরা কিভাবে করব, আমরা যে স্টাডি অফ আন্ডার ফ্রিকোয়েন্সি আর ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন, এটার কারণে আমরা আমাদের অলরেডি একটা ভিডিও আছে, ঠিক আছে, ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে। ওই ভিডিওটা আমি একটু প্লে করতেছি, আমরা দেখবো, এবং হচ্ছে কিছু কিছু জায়গায় আমার হচ্ছে কিছু ইনপুট আছে, এগুলো আমি দিব। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন। স্যার ভিডিওতে তো কোনো সাউন্ড পাচ্ছি না, এইভাবে ভিডিও দেখি কেমন, বুঝবো কেমন? কোনো সাউন্ড পাচ্ছেন না?
না স্যার, আমি তো পাচ্ছি না। অন্যরা পাচ্ছেন? না স্যার। কেউই শুনতে পাচ্ছেন না? এটা তো হওয়ার না কথা না। স্যার। এখন আমরা পাওয়ার সাপ্লাই মডিউল এখন শুনতে পাচ্ছেন? জি জি স্যার, এখন শুনতে পাচ্ছি। কথা বলা শুরু করব। এই পাওয়ার সাপ্লাই মডিউল থেকে আমরা এসি পাওয়ার সাপ্লাই পেতে পারি এবং ডিসি পাওয়ার সাপ্লাই দুইটাই পেতে পারি। এবং এসি পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে আমরা এখানে 3 ফেজ পাওয়ার সাপ্লাইও পেতে পারি, সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাইও পেতে পারি। প্রথমে আমি যদি এইখান থেকে পাওয়ার সাপ্লাই নবগুলো দিয়ে শুরু করি, প্রথমে আমার এখানে টোটাল মধ্যে 4টা নব আছে। এই 4টা নব হচ্ছে আমার ফিক্সড এসি সাপ্লাইয়ের জন্য। এখানে 4টা নব দেওয়া হয়েছে কিসের জন্য? এটা হচ্ছে 3 ফেজ এসি সাপ্লাইয়ের জন্য আমার এখানে টোটাল মিলে 4টা নব দেওয়া হয়েছে। আমরা যদি 4টা নব ইউজ করি তাহলে এখান থেকে আমরা 3 ফেজ পাওয়ার সাপ্লাইটা পাইতে পারবো। কিন্তু যদি আমার সিঙ্গেল ফেজের দরকার হয় তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা নিব, তার সাথে নিউট্রাল পয়েন্টে নিব। তার মানে 1 এবং নিউট্রাল এইটা নিলে আমরা একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। তারপর 2 নিউট্রাল এটা নিলে আরেকটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। 3 নিউট্রাল এটা নিলে আমরা আরেকটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। এখন আমরা যদি 3 ফেজ পাওয়ার সাপ্লাই এখান থেকে নেই তাহলে এইখানে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে 415 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা যদি সিঙ্গেল ফেজ নেই, মানে 1 এবং নিউট্রাল এটা যদি নেই, তাহলে আমরা এখান থেকে ভোল্টেজ পাবো হচ্ছে 240 ভোল্ট। সো আমাদের এখানে এই ফিক্সড 3 ফেজ পাওয়ার সাপ্লাইয়ের এই পোর্শনটা হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি হচ্ছে ভেরিয়েবল এসি পাওয়ার সাপ্লাইতে। সো এই ভেরিয়েবল এসি পাওয়ার সাপ্লাই সিচুয়েশনটা একদম আগেরটার মতোই, কিন্তু এখানে ভোল্টেজটা আমি ভ্যারি করতে পারবো। সো আমরা যদি এইখানে এই 4টা নবই একসাথে ইউজ করি তাহলে আমরা ভেরিয়েবল 3 ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। আমরা যদি 4 এবং নিউট্রাল ইউজ করি তাহলে আমরা ভেরিয়েবল সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পাবো। 5 নিউট্রাল ইউজ করলে আরেকটা ভেরিয়েবল সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পাবো। 6 নিউট্রাল ইউজ করলে আরেকটা সিঙ্গেল ফেজ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই পাবো। এবং এই সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই এটা যেটা পেতে পারবো আমরা 0 থেকে শুরু করে 240 ভোল্ট পর্যন্ত আমরা এই পর্যন্ত ভ্যারি করতে পারবো। এখন এই ভ্যারিটা আমরা কিভাবে করব? ভ্যারিটা করব হচ্ছে আমরা এই নবটা ঘুরায়। এখন নবের কথাটা পরে আসতেছি, এখন আমরা আপাতত ডিসিতে যাই। এখানে আমাদের দুইটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে। এর মধ্যে উপরটা হচ্ছে আমার ফিক্সড ডিসি পাওয়ার সাপ্লাই, যেখানে রেটিং হচ্ছে 240 ভোল্ট, আর নিচেরটা হচ্ছে আমার ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 0 থেকে 240 ভোল্ট পর্যন্ত আমি ভ্যারি করতে পারবো। সো আলটিমেটলি আমার এখানে যেটা ঘটনাটা দেখলাম, প্রথমে আমার 3 ফেজ অর সিঙ্গেল ফেজ ফিক্সড এসি সাপ্লাই আছে, 3 ফেজ অর সিঙ্গেল ফেজ ভেরিয়েবল এসি সাপ্লাই আছে, ফিক্সড ডিসি সাপ্লাই আছে, ফিক্সড ভেরিয়েবল ডিসি সাপ্লাই আছে। সো আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই পেলাম। এখন এরপরের প্রশ্ন আমরা যেটা যাব সেটা হচ্ছে যে এই যে আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের কথাগুলো বললাম, যে এখানে একটা 3 ফেজ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বা সিঙ্গেল ফেজ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, এখানে ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই আছে, এইগুলো আমরা ভেরিয়েবলটা ভ্যারি করব কি দিয়ে? ভ্যারি করার জন্য আমার এখানে একটা কালো নব আছে। এই নবটা যদি আমি ঘুরাই তাহলে হইতেছে আমরা এই ভেরিয়েবল কতটুকু ভ্যারি করতেছি, ভোল্টেজ আমরা আউটপুট কত পাচ্ছি, সেইটা আমরা এটা দিয়ে ভ্যারি করতে পারবো। এখন কত পরিমাণ ভ্যারি করতেছি বা ভোল্টেজটা আমি কত আউটপুট পাচ্ছি, সেইটার জন্য তো আমার একটা ডিসপ্লে লাগবে। সেই ডিসপ্লে হিসেবে এখানে দুইটা ভোল্টমিটার লাগানো আছে। এই বাম পাশেরটা হচ্ছে আমার এসি ভোল্টেজ মেজার করার জন্য, ডান পাশেরটা হচ্ছে আমার ডিসি ভোল্টেজ মেজার করার জন্য। তাহলে প্রথমে যদি বলি যে এই এসি ভোল্টেজ যদি মেজার করতে চাই, এখন এই এসি ভোল্টেজ মেজার করার ক্ষেত্রে তো আমার অনেকগুলো নব আছে। আমি 4 নিউট্রাল এটাও ইউজ করতে পারি, 5 নিউট্রাল এটাও ইউজ করতে পারি, 6 নিউট্রাল এটাও ইউজ করতে পারি। এখন আমরা কোনটা দেখবো সেটার জন্য হচ্ছে এই কালো নবটা। এই কালো নবটা দিয়ে, যদি কালো নবটা এইদিকে ইন্ডিকেট করা থাকে তাহলে বোঝাবে হচ্ছে আমি এখানে 4 আর নিউট্রাল, এখান থেকে আমি ভোল্টেজ আউটপুট নিছি, সেই আউটপুট ভোল্টেজটা শো করবো আমরা এখানে। তারপরে যদি ঘুরাই দেই, এখানে আছে 5 নিউট্রাল, তাহলে এখানে যদি একটা তার 5-এ লাগাই, একটা তার যদি নিউট্রালে লাগাই, তাহলে ওইটার যে আউটপুট ভোল্টেজটা সেটা শো করবে এখানে। একই রকম ভাবে 6 নিউট্রালের জন্য। তাহলে প্রথমে হচ্ছে আমরা এখান দিয়ে এই ডিসপ্লেটা দিয়ে দেখতে পারবো হচ্ছে ভেরিয়েবল এসি, এই ডিসপ্লে দিয়ে দেখতে পারবো হচ্ছে আমরা ভেরিয়েবল ডিসি, এবং ভোল্টেজ ভেরি করার জন্য ইউজ করা লাগবে আমার এই কালো নবটা।
আর এখানে নিচে আছে আমার একটা সার্কিট ব্রেকার, যেই সার্কিট ব্রেকার দিয়ে পুরোপুরি আমরা এই পুরো মডিউলটাকে অন বা অফ করব। সো প্রথমে যদি আমি শো করি, ধরেন আমরা এটা সার্কিট ব্রেকারটা অন করলাম, এতে করে আমার ঘটনাটা যেটা ঘটলো যে এখানে একটা ডিজিটাল মিটার সবগুলো 0 0 শো করতেছে, মানে আমরা আউটপুট ভোল্টেজ এখান থেকে সবগুলো থেকে 0 ভোল্ট পাচ্ছি। এখন আমার এই নবটা রাখা আছে কোথায়? 4 আর নিউট্রালে। তাহলে 4 আর নিউট্রালে যেহেতু এই নবটা রাখা আছে, তার জন্য 4 আর নিউট্রালে আমি কি পরিমাণ ভোল্টেজ আউটপুট পাচ্ছি সেটা এই ডিসপ্লেতে আমার শো করবে। সো আমি যদি এই ভোল্টেজটা বাড়াইতে থাকি, সো এই 4 আর নিউট্রালের ভোল্টেজটা আমার আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা আমি বাড়াচ্ছি, 4 আর নিউট্রালের ভোল্টেজটা কিন্তু আমার আস্তে আস্তে বাড়তেছে, মানে কালো নটটা আমি ডান দিকে ঘুরাইলে আমার এই 4 আর নিউট্রালের ভোল্টেজটা আমার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। এটাই হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের মেইন কথা। সো এই কালো নব দিয়ে আমরা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল করব, এবং কন্ট্রোল করে করে আমরা কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি সেটা পুরোপুরি দেখতে পারবো হচ্ছে আমরা এই ডিজিটাল মিটারটার ভেতরে। সো এটাই ছিল আমার পাওয়ার সাপ্লাই নিয়ে কথা। থ্যাংক ইউ। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমরা কানেকশন ডায়াগ্রাম যদি খেয়াল করি, তো এখানে আমাদের এই মডিউলটা অপারেট করার জন্য ফ্রিকোয়েন্সি কত আছে তার জন্য আমার একটা সোর্স দরকার, সেজন্য আমরা এখানে সোর্স হিসেবে আমরা ইউজ করব। আমরা এখন হচ্ছে অ্যাকচুয়াল যে এক্সপেরিমেন্টটা ওইটার সেটআপটা দেখতেছি। এতক্ষণ আমরা কমন যে সবে মোটামুটি সব এক্সপেরিমেন্টে পাওয়ার সাপ্লাই লাগে ওইটার ব্যাখ্যা দেখতেছিলাম। এবার অ্যাকচুয়াল যে সেটআপটা বা কানেকশন ডায়াগ্রামটা যেভাবে করা হবে ওইটার ব্যাখ্যা দেখতেছি। হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটর, আর সিনক্রোনাস জেনারেটরকে রান করার জন্য আমার লাগবে হচ্ছে একটা প্রাইম মুভার, আর এখানে প্রাইম মুভার হিসেবে আমরা নিব হচ্ছে ডিসি মোটর। এই ডিসি মোটর দিয়ে আমি এই সিনক্রোনাস জেনারেটরটা ঘোরাবো, এবং এখান থেকে আমার যে জেনারেটর যে ভোল্টেজ এবং তার যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা কানেক্ট করবো হচ্ছে এই আমার আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন মডিউলে, এবং আলটিমেটলি সেই ফ্রিকোয়েন্সির সাথে আলটিমেটলি আমার লোডের সাথে কম্পেয়ার করে আলটিমেটলি আমার কাজটা হবে। তো আমরা জানি আমাদের এক একটা দেশের মানে এক একটা দেশে এক একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখন আমাকে একটু আপনারা বলেন তো যে আসলে এখানে আমাদের পাওয়ার সাপ্লাইটা যাবে কোথায়? কোনো গেস করতে পারেন? বা এটার পুরো কানেকশন ডায়াগ্রামটা কিরকম হতে পারে? আচ্ছা, আমি বলি তো আপনাদের আসলে ওভারঅল মানে চিন্তা ভাবনাটা একটু ডেভেলপ করা লাগবে। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে এটা ব্যাখ্যা করব যে আমাদের কি করতে হবে আসলে, যে আমরা আন্ডার ফ্রিকোয়েন্সি বা ওভার ফ্রিকোয়েন্সি টেস্ট করব, যে আমাদের যে সাপ্লাই লাইনটা আছে ওই সাপ্লাই লাইনে আন্ডার ফ্রিকোয়েন্সি আছে নাকি ওভার ফ্রিকোয়েন্সি আছে। তো ওইটা আমরা সাপ্লাই লাইনটা আনবো কোথা থেকে? সাপ্লাই লাইনটা আনবো আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটর থেকে। সিঙ্ক্রোনাস জেনারেটর থেকে যে পাওয়ারটা তৈরি হচ্ছে ওইটা আমরা এই মডিউলে দিব। ঠিক আছে, মডিউলটা টেস্ট করবে যে আমাদের হচ্ছে মানে মডিউলের ব্যাপারে পরে কথা বলতেছি, বাট মডিউলটা টেস্ট করবে আমাদের আন্ডার ফ্রিকোয়েন্সি আছে নাকি ওভার ফ্রিকোয়েন্সি আছে। বাট পাওয়ারটা যে ফ্রিকোয়েন্সিটা বা কারেন্টটা জেনারেট করবে সেটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটর, যেটা হচ্ছে এই যে মাঝামাঝি বরাবর যেই ইয়াটা আছে, বক্সটা আছে, এটার মধ্যে আছে। এখন এই সিঙ্ক্রোনাস জেনারেটরটার রোটরটাকে তো মুভ করাতে হবে। ওটা কিভাবে মুভ করবে? ওটা মুভ করাবে হচ্ছে আমাদের একটা ডিসি মোটর। এই ডান পাশের যে বক্সটা আছে ওটাতে ডিসি মোটর আছে। ডিসি মোটরের রোটরের সাথে আমাদের জেনারেটরের যে রোটরটা ওইটা একটা কি দিয়ে আছে, একটা বেল্ট দিয়ে কানেক্ট করা আছে। তার মানে ডিসি মোটরের রোটর ঘুরলে আমাদের জেনারেটরও রোটর ঘুরবে। তো আমাদের গোলটা হবে আমরা ডিসি মোটরটাকে চালাবো, ডিসি মোটরটা থেকে সিঙ্ক্রোনাস জেনারেটর ঘুরবে, ঘুরে থেকে সিঙ্ক্রোনাস জেনারেটর থেকে কারেন্ট উৎপন্ন হবে, যে কারেন্টটা যাবে হচ্ছে আমার মডিউলে। মডিউল টেস্ট করবে যে আমাদের হচ্ছে কি হচ্ছে, ওভার আন্ডার ফ্রিকোয়েন্সি আছে নাকি ওভার ফ্রিকোয়েন্সি আছে। যদি আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি কোনোটাই না থাকে তাহলে মডিউল বলবে ঠিক আছে যাও তুমি হচ্ছে লোডে গিয়ে লোড চালাও। আর যদি আন্ডার ফ্রিকোয়েন্সি বা ওভার ফ্রিকোয়েন্সি থাকে তাহলে মডিউল বলবে তোমার কানেকশন এখানে অফ, তুমি আর হচ্ছে লোড পর্যন্ত যেতে পারবা না। আর ডিসি মোটরটা আমরা কিভাবে চালাবো? আমরা ওই যে একটু আগে পাওয়ার সাপ্লাইটা দেখলাম, ওই পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন এনে বা ডিসি কানেকশন এনে আমরা ডিসি মোটরটাকে চালাবো। আর আমরা আসলে ওভার ফ্রিকোয়েন্সি বা আন্ডার ফ্রিকোয়েন্সি এই সিচুয়েশন গুলো জেনারেট করবো কিভাবে? এগুলো জেনারেট করব আমরা ডিসি মোটরের, আমরা জানি কি শান্টের যে রেজিস্ট্যান্সটা ওইটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু ডিসি মোটরের কি কন্ট্রোল হয়? স্পিড কন্ট্রোল হয় না?
আমরা স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর পড়ছি কিনা আমাদের ইয়ার বইয়ে, বিকে মেহতার বইয়ে, স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর। আমরা যদি শান্টের রেজিস্ট্যান্সটা কি করতে পারি, বেশি দেই, শান্টের রেজিস্ট্যান্স বেশি দিলে কি হবে, শান্ট দিয়ে কম কারেন্ট যাবে, আর্মেচার দিয়ে বেশি কারেন্ট যাবে। আর্মেচার দিয়ে বেশি কারেন্ট দিলে আমাদের হচ্ছে কি হবে, স্পিডটা বাড়বে। তার মানে রেজিস্ট্যান্স কম দিলে, শান্টের রেজিস্ট্যান্স কম দিলে মোটরের স্পিড বাড়বে। আবার শান্টের স্পিড যদি কম দেই, শান্টের রেজিস্ট্যান্স যদি কম দিলে কি হবে, শান্ট দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে, আমাদের আর্মেচার দিয়ে কম কারেন্ট প্রবাহিত হবে। আর্মেচার দিয়ে কম কারেন্ট প্রবাহিত হলে আমাদের স্পিডটাও কম হবে। তার মানে আমরা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতেছি। তার মানে হচ্ছে আমার শান্টের রেজিস্ট্যান্স যদি কম থাকে আমাদের স্পিড বেশি হবে, আর শান্টের রেজিস্ট্যান্স যদি বেশি থাকে আমাদের স্পিড কম হবে। স্পিড বেশি কম হলে আমাদের এখানে সিঙ্ক্রোনাস জেনারেটরের স্পিড কম বেশি হবে। স্পিড কম বেশি হলে আমরা জানি কি n = 120f / p। এখন এখানে যদি nটা ইন্টারচেঞ্জ হয় বা বেশি কম হয় তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটাও কম বেশি হবে। তো কম বেশি হলে আমরা আসলে ওই যে আন্ডার ভোল্টেজ, আন্ডার ফ্রিকোয়েন্সি এবং ওভার ফ্রিকোয়েন্সি, এই দুইটা সিচুয়েশন কি করতে পারবো, আমরা জেনারেট করতে পারবো। তো এইখানে আসলে এটা বোঝার জন্য আপনাদের পাওয়ার সিস্টেম এবং মেশিন এবং হচ্ছে মোটর জেনারেটর সবগুলোরই আমাদের কি হচ্ছে, নলেজ লাগতেছে না, নলেজ লাগতেছে। এখন আমরা মুভ অন করি। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? না স্যার। আচ্ছা, তো এইভাবে কিন্তু আসলে আপনারা মানে কোন একটা এক্সপেরিমেন্টকে একদম পুরা ওভারভিউ হিসাবে দেখবেন, ঠিক আছে? তাহলে আসলে আপনাদের মধ্যে অ্যানালিটিক্যাল যে ক্ষমতাটা ওইটা একটু আস্তে আস্তে বাড়বে। তো এটা এটা আসলে মানে একটা পার্সোনাল স্কিল আর কি, যে অ্যানালাইসিস করার ক্ষমতাটা। এভাবে আমরা এক্সপেরিমেন্টটা ডিজাইন করতে পারি। আপনাকে যদি কালকে বলা হয় যে আপনি একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করেন, ঠিক আছে, তাহলে কিন্তু এইভাবে আসলে ওভার লুক করে আসলে আমাদের টেস্ট কেস বানাতে হবে। আমরা এখন মডিউলটাতে যাই। সেই ফ্রিকোয়েন্সির সাথে তো আমরা জানি আমাদের এক একটা দেশের মানে এক একটা দেশে এক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় ফ্রিকোয়েন্সির জন্য। তা আমাদের ইন্ডিয়া সহ বাংলাদেশ মানে এই উপমহাদেশে 50 হার্টজ যে স্ট্যান্ডার্ডটা গ্রিডের ফ্রিকোয়েন্সি সেটা মেনটেন করা হয়। তো যখনই আমার প্রাইম মুভারের গভর্নরের ফল্ট কিংবা কোনো ওভারলোড হয় তখনই আমরা জানি যে লাইনের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আমার ফ্রিকোয়েন্সিটা কম বেশি হয় সেই ক্ষেত্রে আমার কানেক্টেড মোটর বা ইন্ডাকটিভ লোড যা থাকবে সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য আমরা যেটা চাই যে আমরা যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বলবো বা যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমরা মেনটেন করতে চাই তার থেকে যখনই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে বা কমে যাবে তখন আমরা যে মডিউলটা দেখতে পাচ্ছি এই মডিউলটা দিয়ে আমরা লোডটাকে আইসোলেট করে দেবো, দিয়ে আমার ইন্ডাকটিভ লোড, কানেক্টেড মোটর এবং পাওয়ার সিস্টেম টোটাল ইকুইপমেন্টটাকে আমরা সেভ করতে পারবো। এখানে যে মডিউলটা দেখতে পাচ্ছি এটার রেটিং যদি দেখি এটা হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার 400 ভোল্ট এবং এটার নর্মাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 48 থেকে 52 হার্টজ। এর মানে হচ্ছে 50 হার্টজ হচ্ছে আমার নমিনাল, এর থেকে যখন 2 হার্টজ নিচে নামবে ওটাকে আমরা বলবো আন্ডার ফ্রিকোয়েন্সি, এবং যদি 2 প্লাস হয় আই মিন 52 হয় ওটাকে বলবো ওভার ফ্রিকোয়েন্সি। সো এই রেঞ্জের নিচে বা উপরে গেলে আমার এই মডিউল থেকে এই ব্রেকারটা অফ হয়ে আমার লোডটাকে আইসোলেট করে দেবে। আচ্ছা, আমি এবার একটু বলি আপনাদের। হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের কি আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন মডিউল। তো অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাম পাশে আছে ফ্রম অল্টারনেটর। এখানে হচ্ছে 3টা ফেজের কানেকশন আছে, একটা নিউট্রালের কানেকশন আছে। অবভিয়াসলি আমাদের যে জেনারেটরটা আমরা বললাম সিঙ্ক্রোনাস জেনারেটর, ওইখান থেকে 3টা ফেজের কানেকশন এখানে আসবে এবং একটা নিউট্রালের কানেকশন এখানে আসবে। এবং এটা বের হচ্ছে কোথায়, আপনার ডান পাশে দেখেন টু লোডে, মানে হচ্ছে আমরা এখানে লোড হিসাবে একটা বাল্ব দিছি বা যে কোনো কিছু। এটা একটা সিঙ্গেল ফেজ লোড, আমরা 3 ফেজ লোডও চাইলে দিতে পারি। সিঙ্গেল ফেজ লোড দিলে আমরা হচ্ছে লোডের কানেকশন এখানে যাবে। মাঝখানে হচ্ছে আমাদের কি আছে, এমসি আছে। এমসি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এখন এই সার্কিট ব্রেকারের কাজটা হচ্ছে কি, এখানে নিচে দেখেন নর্মাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া আছে। সার্কিট ব্রেকারটা আমাদের এখানে মানে 48 থেকে 52 আছে। যদি 48 এর নিচে ফ্রিকোয়েন্সি আছে আমাদের সার্কিট ব্রেকারটা ব্রোকেন অবস্থায় থাকবে। 48 এর নিচে আসলে আন্ডার ফ্রিকোয়েন্সি আছে, সিস্টেম বুঝবে যে আমাদের হচ্ছে এখানে প্রোটেকশন দিতে হবে, তার মানে আমরা সার্কিট ব্রেকার কি করব না, মানে অন করব না, সার্কিটটা ব্রোকেন অবস্থায় থাকবে। আবার যদি 52 এর থেকেও বেশি ভোল্টেজ আসে তাহলেও সার্কিট ব্রেকারটা কি থাকবে, ব্রোকেন অবস্থায় থাকবে। আমরা আর সার্কিট ব্রেকার মানে সিস্টেমটা সার্কিট ব্রেকার অন করবে না।
48 থেকে 52 এর আগে বেশি বা কম হলে আসলে আমাদের সার্কিট ব্রেকারটা মানে লোডে কোনো কারেন্টই যাবে না, তার তার আগে যে এমসি পজিশনে আমাদের কি করবে, অল্টারনেটরে কানেকশন সাপ্লাইকে আমাদের থামাই দিবে। যদি এর মাঝে ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটা থাকে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা যদি 48 থেকে 52 এর মাঝে থাকে তাহলে আমাদের সার্কিটটা ওপেন, সার্কিট ব্রেকারটা অন হয়ে যাবে আর কি, মানে ওপেন থাকবে। ওপেন থাকার অবস্থায় আমাদের কি হবে, অল্টারনেটর থেকে লোডে কারেন্ট ফ্লো করবে। বাট এর বাইরে হলে আসলে আমাদের কি করবে না, কোনো কারেন্ট পাস হবে না। এখন আমাকে বলেন তো যে উপরের যে তিনটা লাইট আছে, ঠিক আছে, ওই লাইটটা আসলে কিসের কাজ, কি ওটা, এটা কি ট্রাফিক লাইট? গেস করেন, গেস করেন। এটা কোনো মানে আপনাকে কোনো মানে ইন্টারোগেশন করতেছি না, আপনি জাস্ট ডিসকাশন করতেছি। আপনি গেস করে আমাকে একটা বলবেন, ওটা সঠিক হলে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করব, ভুল হলে আমি আপনাকে অ্যাকচুয়ালটা জানাবো, ঠিক আছে? স্যার সার্কিটে কোনো ভুল হলে স্যার এর জন্য স্যার এই তিনটে দেওয়া ভুল হলে শর্ট মানে, সার্কিট ভুল হলে লালটা কারেন্ট জ্বলবে আর প্রবাহিত স্যার বাধা সৃষ্টি হলে স্যার যাতে সার্কিট এই মিনিয়েচার সার্কিট ব্রেকারটা ড্রপ করলে স্যার সেক্ষেত্রে কোনো একটা সিগন্যাল আমাকে কি করবে, অ্যালার্ম দেবে এরকম কিছু মানে স্যার। সার্কিট হচ্ছে আপনার যদি মানে বন্ধ থাকে, মানে হচ্ছে আমাদের ধরেন যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরে আছে, তার মানে লালটা জ্বলবে। আর যদি সার্কিট ঠিকঠাক থাকে, ফ্রিকোয়েন্সি ঠিকঠাক থাকে, তাহলে সবুজটা জ্বলবে। জি স্যার। আর এই হলুদ এই সবুজটা স্যার চলমান আছে স্যার, প্রবাহ হলুদটা, হচ্ছে স্যার। হলুদটা কি জন্য? স্যার চলমান আছে স্যার, কারেন্টটা স্যার প্রবাহিত হইতেছে স্যার। না মানে এরকম কোনটা কিছু। সবুজটা তো এটার জন্যই, কারেন্ট চলমান থাকলে ওকে সবুজ, কারেন্ট জি স্যার। চলমান না থাকলে নট ওকে, লাল। তার সবুজ হলুদটার কাজ কি? ট্রিপ করলে স্যার সার্কিট ব্রেকার বন্ধ থাকলে বা কোনো কারণে। আচ্ছা, আর কারো কোনো গেস আছে? ওকে, আপনারটা শুনলাম, এটা একটা লজিক্যাল রেসপন্স। আচ্ছা, আর কারো মনে হয় কোনো রেসপন্স নাই। তো অ্যাকচুয়ালি আপনারটা লজিক্যাল এবং ওইটা ইমপ্লিমেন্ট করাও যাবে, কোনো সমস্যা নেই। বাট অ্যাকচুয়ালি এই মডিউলে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করা নাই। এই মডিউলে এই তিনটা ইন্ডিকেটর মানে হচ্ছে থ্রি ফেজের সাপ্লাই আছে কিনা। যদি আপনার লোডে থ্রি ফেজের সাপ্লাই মানে সার্কিট ব্রেকারটা ওকে অবস্থায় থাকে, মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা 48 থেকে 52 মাঝামাঝি আছে, তাহলে তিনটা লাইটই জ্বলে থাকবে। জ্বলে থাকবে মানে হচ্ছে তিনটা ফেজই হচ্ছে আমাদের লাইভ আছে। যদি কোনো কারণে আমাদের তিনটা ফেজ থেকে একটা ফেজ খুলে ফেলেন, ঠিক আছে, একটা তার ওই যে এখানে ধরেন যে আর ওয়াই বি এর মাঝখান থেকে একটা খুলে ফেললেন, তাহলে একটা লাইট বন্ধ হয়ে যাবে। আর যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা একদমই হচ্ছে বাইরে থাকে, ধরেন যে 53 অথবা 47 থাকলো, তাহলে এই লাইটের কোনোটাই জ্বলবে না, মানে হচ্ছে আমাদের পুরো সার্কিটটাই ব্রোকেন অবস্থায় থাকবে। তো এই তিনটা লাইটের কাজ আসলে আমাদের তিনটা ফেজ আছে কিনা ওইটা ভেরিফাই করা। এটা আসলে সার্কিট ব্রেক হচ্ছে নাকি কখন অন হচ্ছে ওইটা ওইটা ইন্ডিকেশন দেয় না, বাট এক হিসাবে ওইটাও দেয়। কারণ হচ্ছে আপনার যখন সার্কিট ব্রেক অবস্থা থাকবে কোনো লাইটই জ্বলবে না, যখন সার্কিট হচ্ছে কি থাকবে, লাইভ অবস্থা থাকবে, তখন তিনটা লাইটই জ্বলে থাকবে এবং তিনটা লাইট তিনটা ফেজকে নির্দেশ করবে। বাট আপনি যেটা বললেন ওইটাও কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করা যায় এবং ওইটা আরো লজিক্যাল একটা হইতে পারে। ওকে, আমরা দেখি। আচ্ছা, আলোচনায় এখানে আসলে আমাদের হচ্ছে ওই জিনিসটা, আমি এখানে খুব বেশিক্ষণ সময় নিব না, এখানে আসলে ওই জিনিসটা আলোচনা করছে যেটা আমি শুরুতে ওই যে পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভে দেখিয়েছিলাম। যে এখানে আসলে আপনারা যদি এই যে ডান পাশের চিত্রগুলো দেখেন, এখানে দেখবেন যে যখন ডিমান্ড এবং কি আছে জেনারেশন ব্যালেন্সড অবস্থায় আছে, তখন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে। যখনই আমাদের ডিমান্ড বেড়ে গেছে তখন আন্ডার ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। আবার যখন ডিমান্ডটা কি হয়ে যাবে, কমে যাবে, জেনারেশন বেড়ে যাবে, তখন আমাদের এটা ওভার ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। তো জাস্ট এই জিনিসটাই আসলে ব্যাখ্যা করছে, এটা আমি আর দেখাইলাম না। এ পর্যায়ে সার্ফেসি ওভার এবং সার্টেন অ্যাসেট কমেন্টের কিভাবে রাখা আচ্ছা, এখন হচ্ছে আমাদের সার্কিটটা আসলে কানেকশনটা দিবে স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা সিনক্রোনাস জেনারেটর লাগবে। এই সিনক্রোনাস জেনারেটরকে রান করার জন্য আমার একটা প্রাইম মুভার প্রয়োজন। আর প্রাইম মুভার হিসাবে আমরা নিব একটা ডিসি মোটর। আর ডিসি মোটর আর আমার এই সিনক্রোনাস জেনারেটর থেকে যে ভোল্টেজটা জেনারেট হবে, সেই জেনারেটেড ভোল্টেজটা আমরা এই আন্ডার ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন যে মডিউলটা আছে সেই মডিউলে একটা পার্টে দেব। তারপর হচ্ছে সেই মডিউলটার সাথে কম্পেয়ার করবে যে আমার ফিডের ফ্রিকোয়েন্সির সাথে জেনারেটেড ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আছে কিনা। যদি সেটা আমার লিমিটের মধ্যে থাকে, সেই অনুযায়ী আমার লোডটা অ্যাক্টিভ থাকবে কি থাকবে না, সেকেন্ডারিতে কানেকশন পাবে কি পাবে না, সেটা ডিটারমাইন করবে এই মডিউলটা।
তো প্রথমে আমার প্রাইম মুভার হিসাবে যে ডিসি মোটরটা রান করব সেই মোটরের কানেকশন ডায়াগ্রামটা দেখব। আমরা একটু দেখে নিই মোটরের কানেকশন ডায়াগ্রামটা। আমরা সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, আমার মোটরের গায়ে রেটিংও দেওয়া আছে এখানে 220 ভোল্ট, অ্যারাউন্ড 200 ভোল্ট দিয়ে দেই। 220 ভোল্ট আমি সাপ্লাই থেকে দেব ডিসি সাপ্লাই। এটা আমার আসবে হচ্ছে আর্মেচারের দুইটা টার্মিনালের মধ্যে। এই আর্মেচারের দুই প্রান্তে দিব 220 ভোল্ট, এবং আর্মেচারে একটা টার্মিনাল আসবে আমার হচ্ছে শান্ট ফিল্ডের এক মাথায়, এবং আর্মেচারে আরেকটা প্রান্ত আসবে ফিল্ড রেজিস্ট্রেটের আরেকটা প্রান্তে। এরপর আমার এই শান্ট ফিল্ডের অপর টার্মিনালটা এবং ফিল্ড রেজিস্ট্রেটের যে আরেকটা টার্মিনাল ছিল সেই দুটাকে শর্ট করে দেব। সো এই কাজটা আমরা এখন এখানে করব। আমরা কানেক্টিং ওয়্যার নিচ্ছি, নিয়ে প্রথমে আমরা যেটা করছি এই আর্মেচারে একটা টার্মিনাল সাথে এই শান্ট ফিল্ডটা শর্ট করে দিলাম, এবং আরেকটা হচ্ছে আর্মেচার অপর টার্মিনাল থেকে ফিল্ড রেজিস্ট্রেটর এখানে কানেক্ট করলাম। আচ্ছা, এখানে কিন্তু স্যারটা আসলে স্যার হচ্ছে আর্মেচার এবং হচ্ছে আমাদের শান্ট ফিল্ডের মাঝে কি দিছে, একটা প্যারালাল কানেকশন থাকার কথা না? প্যারালালই তো থাকার কথা। আমাদের আসলে ডিসি মোটরে কি থাকে, সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড, দুই টাইপের কানেকশন থাকে। শান্ট ফিল্ডে আমাদের আর্মেচারের সাথে শান্ট ফিল্ডটা প্যারালাল থাকে, তো স্যার হচ্ছে ওই কানেকশনটাই দিল। আমাদের যে আর্মেচার আছে ওই আর্মেচারের সাথে আমাদের ওই যে শান্টের ফিল্ডটা প্যারালালি কানেক্ট করে দিচ্ছে। এবার শান্ট ফিল্ড এবং ফিল্ড রেজিস্ট্রেট এখানে শর্ট করে দিলাম। আমাদের বাকি থাকে শুধু সাপ্লাই ভোল্টেজটা। সাপ্লাই ভোল্টেজটার জন্য সাপ্লাই ভোল্টেজ এটা দেবো একটাতে, এখান থেকে আরেকটা নিয়ে আমরা এখন ডিরেক্টলি এই সাপ্লাই ভোল্টেজের জন্য চলে আসবো। আচ্ছা, আমি যদি একটু আপনাদের বলি, এখানে হচ্ছে স্যার এই কানেকশনটা দিল, এটা হচ্ছে আপনার হচ্ছে যে আমরা জানি এভাবে থাকে ডিসি মোটরে। এটা থাকে না, আমরা আমরা তো জানি এটা হচ্ছে আমাদের হচ্ছে সাপ্লাই, আমরা হচ্ছে ভিএস এখানে দেই, যেটা হচ্ছে স্যার এই যে এই দুইটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ভিএস। এবং আমাদের আর্মেচার হচ্ছে এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের আর্মেচার, আর শান্টটা হচ্ছে এখানে এই অংশটুকু, এই পুরাটাই হচ্ছে আমাদের শান্ট। মাঝখানে আমরা একটা রিওস্টেট কন্ট্রোল লাগাইছি আর কি, এখানে যে কালো নবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা শান্টের যে রেজিস্ট্যান্সটা ওইটা হচ্ছে আমরা কি করব, ভ্যারি করব। আমরা আর এসএইচ ছিল না, আর এসএইচ শান্টটা স্যার যখন এই হ্যাঁ স্যার বলেন। নোবের পাশে স্যার স্যার এই ডিসি মোটর পাশে স্যার নোবের মতো দেখা যাচ্ছে স্যার কালো অংশ, তার পাশে যে দুইটা স্যার আছে স্যার ওটা কি স্যার প্যারালালি কানেক্ট করা হয়েছে স্যার? ওই নবটা হচ্ছে আমাদের এই যে এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, আমরা নব ঘুরিয়ে এটার মান হচ্ছে বাড়াতে কমাতে পারি। এই নবটা হচ্ছে ওই যাতে হচ্ছে এই যে আমরা এই অংশটুকু এই যে এই রেজিস্ট্যান্সটা যাতে আমরা নব দিয়ে বাড়াতে কমাতে পারি, সেই হিসাবে আমাদের আসলে এই শান্টের মাঝখান দিয়ে কারেন্টটা বাড়বে কমবে, যে কারণে সেই হিসাবে আমাদের হচ্ছে এখানে স্পিডটা বাড়বে কমবে। বুঝতে পারছেন, নবটা মেইনলি আমাদের যাতে শান্টের রেজিস্ট্যান্সটা বাড়াতে কমাতে পারে, এই জন্য। ক্লিয়ার? আমরা দেখবো ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি আরো দেখবো। ওকে। পাওয়ার সাপ্লাই ইউনিটের যে দুটা পার্ট আছে আমরা অলরেডি বলিয়েছি। এটা হচ্ছে উপরে হচ্ছে ফিক্সড ডিসি ভোল্টেজ, এটা হচ্ছে ভেরিয়েবল ডিসি ভোল্টেজ। তো আমরা এই ভেরিয়েবল ডিসি ভোল্টেজটা দিব ভেরি করার জন্য। তো আমরা এখান থেকে দেখি এই যে প্রথম যে পজিটিভ টার্মিনাল আর্মেচারের একটা টার্মিনাল দিলাম হচ্ছে এখানে ডিসি পজিটিভ, এবং আর্মেচার একটা আসবে এই নিউট্রালে। সো আমার এখন ডিসি মোটর বা আমি যেটাকে প্রাইম মুভার বলছি তার কানেকশন ওকে আছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা ডিসি মোটরের স্পিড কন্ট্রোল যখন পড়েছিলাম তখন দেখেছি এখানে একটা ফিল্ড রিওস্টেট আছে। আমরা জানি যে ডিসি মোটরের স্পিডের একটা নর্মাল ইকুয়েশন ছিল যে স্পিড n ইকুয়ালস টু, আমরা উপরে বলতে পারি হচ্ছে ইবি বাই কে ফাই। তো এখানে আমার মেইনলি যে ব্যাপারটা হচ্ছে যে ফ্লাক্স বা ফ্লাক্স পার পোল এর সাথে স্পিডটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। আমি যদি এই ফিল্ড রেজিস্ট্রেটের মানটা
আস্তে আস্তে বাড়াই, তাহলে কি হবে, আমার ফিল্ডের যে কারেন্টটা, সেই ফিল্ডের কারেন্টটা কমতে থাকবে। রেজিস্ট্যান্স বাড়লে আমার কারেন্টটা কমতে থাকবে। যদি আমার ফিল্ড কারেন্ট কমে, তাহলে কি হবে, ফ্লাক্স পার পোল যেটা, সেটাও কমে যাবে। আর আগেই বলেছি যে ফ্লাক্সের সাথে আমার স্পিডটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমার ফ্লাক্স যদি এখানে কমে, তাহলে আমার ইভেনচুয়ালি স্পিডটা বাড়বে। তো এভাবে আমি এই ফিল্ড রেজিস্ট্যান্সটা একবার যদি কমাই, তাহলে আমার স্পিডটা বাড়বে, আর যদি ফিল্ড রেজিস্ট্যান্স বাড়াই, তাহলে আমার স্পিড কমবে। তো আসলে আমি এখান থেকে এই ফিল্ড রেজিস্ট্যান্সটা দিয়ে এই আমার যেটা সিনক্রোনাস জেনারেটর, সেই সিনক্রোনাস জেনারেটরের স্পিডটাকে বাড়াবো বা কমাবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা কানেকশন দিব হলো আন্ডার ফ্রিকোয়েন্সি এন্ড ওভার ফ্রিকোয়েন্সি প্রোটেকশন মডিউলের মধ্যে। তো মডিউলের আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফ্রম অল্টারনেটর। এর মানে হচ্ছে আমরা যে সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর ইউজ করছি, তার যে দুটো টার্মিনাল, এখানে যে আমার জেনারেটেড ভোল্টেজ যেটা, সেখান থেকে আমরা দিয়ে দেবো ডিরেক্ট অল্টারনেটরে। সো আমরা যদি কানেকশনগুলো খুব সহজে দিতে পারি, এখানে L1 থেকে আমি এখানে কানেক্ট করে দিলাম 1 নাম্বার উইন্ডিং এ, আমার L2 থেকে এখানে, এবং লাস্ট L3 থেকে 3 নাম্বার উইন্ডিং এ একটা টার্মিনাল আমি কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, জেনারেটর থেকে জেনারেটর 3টা লাইন হচ্ছে আমাদের ওইখানে ওই মডিউলের 3টা লাইনে আমরা কানেক্ট করে দিছি আর কি, ঠিক আছে। আর জেনারেটরে ওই মডিউলের নিউট্রালটা আসছে আমাদের এই জেনারেটরের এই 3টা কানেকশনে যাবে। আমরা যদি ওয়াই কানেকশন, ঠিক আছে, ওয়াই ডেল্টা আছে না, আমরা ধরে নিলাম যে জেনারেটরটা ওয়াই কানেকশনে আছে, তো ওয়াই কানেকশনে যদি থাকে আমাদের ওই মডিউলের নিউট্রালটা এখানে হচ্ছে 3টার সাথেই, মানে 3টা একটা কমন পয়েন্টে যাবে, ওই কমন পয়েন্ট থেকে আমাদের নিউট্রালটা ওই মডিউলে যাবে। দেওয়ার পর আমরা জানি যে এখানে আমরা যে সিনক্রোনাস জেনারেটর ইউজ করব, সেটা আমরা স্টার কানেকশন ইউজ করব। তো স্টার করলে আমার আরেকটা উইন্ডিং কি করতে হবে, 3টা পয়েন্টকে শর্ট করতে হবে। সো এই দুটো শর্ট করলাম, এই 3 নাম্বারটার সাথে আমি উপরে বা এটা যেটাই শর্ট করি একই মিনিং দাঁড়াচ্ছে। এখানে আমার শর্ট হয়ে গেল 3টা। এবার এই কমন যে শর্ট যে টার্মিনালটা, এটা আমরা আমাদের যে মডিউলটা ছিল, সেই মডিউলের নিউট্রাল পয়েন্টে কানেক্ট করবো। যে নিউট্রাল থেকে একটা ওয়্যার নিয়ে এসে আমরা কি করছি, এই সিনক্রোনাস জেনারেটরের এই কমন পয়েন্টটাতে কানেক্ট করে দিলাম। সো আমার সিনক্রোনাস জেনারেটরের কানেকশন এখন ওকে। আর যেহেতু ভিতরে বেল্ট পরানো আছে, আমার যদি ডিসি মোটরটা রান করে, তাহলে এই শ্যাফট, কমন শ্যাফটের কারণে আমার এই সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরটাও রান করবে। রান করে এবং এখান থেকে যে জেনারেটেড ভোল্টেজটা আসবে, সেটা আমার এই মডিউলের এই টার্মিনাল এই পাশে চলে আসবে। এখন রাইট সাইডে আমার থাকবে হচ্ছে লোড। এখানে আমরা লোড বলতে বোঝাচ্ছি আমার ডিমান্ড বা আমার ডিস্ট্রিবিউশন সাইডে যারা আছে তারা। তো আমার এই ফ্রম অল্টারনেটর বলতে আমরা বুঝবো হচ্ছে গ্রিডের কানেকশনটা বা গ্রিডের সাপ্লাই ভোল্টেজটা। তো গ্রিডের ফ্রিকোয়েন্সির সাথে আমার ডিমান্ড, যে আমার লোডের যে ফ্রিকোয়েন্সি, সেটা কম্পেয়ার হবে। আমার যদি কখনো এমন হয় যে আমার এই পাশে লোড বেড়ে গেছে, তো লোড যদি বেড়ে যায়, তাহলে আমার যেটা হবে যে আমার জেনারেশনের আমার তখন হচ্ছে স্পিডটা কমে যাবে। স্পিড কমে গেলে ফ্রিকোয়েন্সিও কমে যাবে। ফ্রিকোয়েন্সি কমে গেলে ইভেন্চুয়ালি দেখা যাচ্ছে একটার পর একটা করে অল্টারনেটর ট্রিপ করতে থাকবে এবং শেষ পর্যায়ে গিয়ে ব্ল্যাক আউট হতে পারে। তাই আমরা সেটা যদি না হয়, এর জন্য আমরা এই ফ্রিকোয়েন্সি যদি কমে, সেক্ষেত্রে আমার লিমিট হচ্ছে 48। এই 48 এর নিচে নামলেই যেন এই অল্টারনেটর ট্রিপ করে দেয়, আমরা সেটা দেখবো। তো আমার এখানে 3টা উইন্ডিং এর কানেকশন ওকে ছিল, একটা কানেকশন বাকি আছে। আমরা জানি যে অল্টারনেটরকে রান করতে হলে তাকে আমার এক্সাইটেশন ভোল্টেজ দিতে হবে। এখানে নর্থ পোল, সাউথ পোল, এখানে একটা আছে, ম্যাগনেট আছে, তাকে আমাকে এক্সাইটেশন ডিসি ভোল্টেজ দিতে হবে। সো এই আমার এই ডিভাইসটার রেটিং আছে হচ্ছে আমার 240 ভোল্ট। আমি এটাকে লাইন টু লাইন দিলে হচ্ছে নিয়ার অ্যাবাউট 400 ভোল্টেজ দিতে পারি। সো আমরা যদি এখানে একটা ডিসি ভোল্ট, 240 ডিসি ভোল্ট যেটা, এটা আমরা আমাদের এই পাওয়ার সাপ্লাইতে দিতে পারি বা সাম আদার মিনস অন্য কোথাও থেকে জাস্ট 240 ভোল্টটা আমরা এখানে দেব। সো এখানে 240 ভোল্ট আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস জেনারেটরের কানেকশন ওকে, আমার পাওয়ার সাপ্লাই ওকে, আমরা এখন অপারেশনে যেতে পারি। আচ্ছা, তো এখন আমাদের অপারেশন স্টার্ট করার আগে এখানে যে আমার প্রাইম মুভারের স্পিড কত আছে সেটা মেজার করার জন্য আমরা একটা ট্যাকোমিটার ইউজ করব। এটা হচ্ছে আমার হাতের ট্যাকোমিটার। আচ্ছা, এখানে হচ্ছে স্যার হচ্ছে আমাদের
ট্যাকোমিটার দিয়ে আমাদের জেনারেটর যেটা সেটার স্পিডটা মাপবে। তো স্পিডটা মাপবে এই কারণে যে আসলে আমরা যদি স্পিডটা দেখে ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে না কমতেছে ওইটা বুঝতে পারি। আমরা জানি যে n ইজ ইকুয়াল টু 120f/p, মানে হচ্ছে স্পিড বাড়ালে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়বে, কমালে ফ্রিকোয়েন্সিটা কমবে। তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ওভার ফ্রিকোয়েন্সি করার জন্য স্পিডটা বাড়াতে হতে পারে, অথবা আন্ডার ফ্রিকোয়েন্সি কন্ডিশন করার জন্য আমাদের স্পিডটা কমাতে হতে পারে। তো এটা আসলে আমরা এই ট্যাকোমিটার দিয়ে লেজার লাইটের মাধ্যমে মেপে মেপে দেখব। এটার এখানে একটা নব আছে, যেটা প্রেস করলে একটা এলইডি লাইট ক্রিয়েট হয়। আর এই লাইটটা যখন আমি এই প্রাইম মুভার একটা সাদা স্ট্রাইপ লাগানো আছে এখানে ধরবো, এটা কতবার মিনিটে ঘুরছে, রোটেট করছে, সেটা এই স্ক্রিনের এই জায়গাতে দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পাওয়ার সাপ্লাইটা অন করবো। পাওয়ার সাপ্লাইটা অন হলো, আপাতত আমাদের ভোল্টেজ জিরোতে দেখতে পাচ্ছি। তখন নবটা আস্তে আস্তে ভেরি করবো। নবটা ভেরি করে আমরা আমাদের রেটেড ভোল্টেজ নিয়ার অ্যাবাউট 220 তে নিয়ে যাব। তো আমি একটু বলি, এখানে আসলে প্রথমে মেশিনটা অন করা হয়েছে, এখনো হচ্ছে আমাদের কি হয় নাই, ওই যে ওই ভোল্টেজটা ওই ফ্রিকোয়েন্সিটা রিচ করে নাই। ঠিক আছে, আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, মোটরের স্পিড বাড়তেছে, সেই অনুযায়ী জেনারেটরের ভোল্টেজটা বাড়তেছে। এই যে স্যার যখন এখানে নবটা ঘোরাচ্ছে আমাদের মোটরের স্পিডও বাড়তেছে, জেনারেটরের ভোল্টেজও বাড়তেছে। তো এখন আমাদের হচ্ছে, এখন ফ্রিকোয়েন্সি দেখছে 37 হার্টজ, তার মানে আসলে আমাদের কি হবে না, প্রোটেকশন মডিউল অন হবে না, ব্রোকেন অবস্থায় থাকবে। 37 থেকে আস্তে আস্তে 48-এ যাওয়ার পরে এটা 1300 আরপিএম আছে। আস্তে আস্তে আমাদের ওই এই যে 46-এ চলে গেছে, আর একটু পরেই আমাদের সার্কিটটা অন হয়ে যাবে 48-এ যাওয়ার। এই যে সার্কিটটা অন হয়ে গেছে, আমাদের লোড কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। এখন আবার ফ্রিকোয়েন্সি মানে ওই রেঞ্জের বাইরে চলে গেছে, আবার এখন আবার রেঞ্জের ভিতরে আসছে, আবার রেঞ্জের বাইরে চলে গেছে। এখনো রেঞ্জের বাইরেই আছে যেহেতু সার্কিটটা অফ অবস্থায় আছে। আবার রেঞ্জের ভিতরে চলে আসছে। রেঞ্জের ভিতরে যখনই আসবে তখন হচ্ছে আমাদের 3টা ইন্ডিকেশন জ্বলে উঠবে এবং লোড কি হয়ে যাবে, অন হয়ে যাবে। আবার যখন রেঞ্জের বাইরে চলে যাবে, সার্কিট ব্রোকেন হয়ে যাবে, আমাদের হচ্ছে কি হয়ে যাবে, লোডও অফ হয়ে যাবে, আমাদের ওই এলইডি লাইট গুলো, ইন্ডিকেশন লাইট গুলো অফ হয়ে যাবে। এভাবে আসলে আমরা আন্ডার ভোল্টেজ এবং আন্ডার ফ্রিকোয়েন্সি এবং ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে কিনা সেটা আমরা কন্ডিশন জেনারেট করে দেখবো যে আসলে আমাদের মডিউলটা কিভাবে কাজ করতেছে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এই এতক্ষণ যেটা দেখলেন ওটার উপরে। স্যার গ্রিড সাপ্লাই স্যার, তিনটে যে প্রান্ত স্যার, থ্রি ফেজ লাইনের স্যার তিন মাথা কোন কি এর সাথে সংযোগ করছি স্যার? বুঝি নাই কিসের? স্যার গ্রিড সাপ্লাই যে স্যার উপরে যে স্যার গ্রিড সাপ্লাইটা আছে স্যার, হ্যাঁ, ওইটার সাথে আউটপুট আমরা স্যার কি কই ব্যবহার করছি স্যার? এই যে আপনি নাম বলেন, এই টু অল্টারনেট ফ্রম অল্টারনেটর নাকি টু লোড, কোনটার কথা বলতেছেন? ফর অল্টারনেটর স্যার। হ্যাঁ, ওইটা আসলে আমাদের তো নর্মালি হবে কি, ওটা গ্রিড থেকে আসার কথা, বাট এখন তো আসলে আমাদের গ্রিড নাই, আমরা শুধুমাত্র জেনারেটর থেকে, জেনারেটরের যে আউটপুট 3টা ফেজ বের হবে, ওই 3টা ফেজকে আমরা এখানে 3টা ইয়ার মধ্যে দিয়ে দিব। ক্লিয়ার? এই এক্সপেরিমেন্টে আসলে গ্রিড তো আসলে আমরা সরাসরি দিতে পারবো না, দিলে ওইটা দেওয়াটা আসলে রিস্কি হবে। তো আমরা এই জন্য জেনারেটর থেকে একটা ভোল্টেজ কারেন্ট জেনারেট করবো, ওই কারেন্টটা আসলে আমরা টেস্ট করে দেখবো ওইটার ফ্রিকোয়েন্সি ওভারে যাচ্ছে না আন্ডারে যাচ্ছে। বুঝতে পারছেন? আনসার পাইছেন কোশ্চেনের? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি না থাকে আমরা হচ্ছে আজকে এখানেই শেষ করব। আমরা হচ্ছে আগামী অফলাইন ক্লাসে আমরা এক্সপেরিমেন্টটা হাতে কলমে করে দেখবো।